বাংলাদেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান প্রথাগতভাবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হন নাই সত্য, তবে তার ক্ষমতার উৎস বা কর্তৃত্বের প্রাথমিক নির্ভরশীলতা যে সামরিক বাহিনী ভিত্তিক ছিল তা অস্বীকার করা যাবে না। 1975 সনের 7ই নভেম্বর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পটভূমিতে তৃতীয় ব্যক্তিত্ব হিসাবে তাঁর আবির্ভাব ঘটে। সাধারণ সৈনিক ও সাধারণ মানুষের সদিচ্ছার প্রতিভূ হিসেবে তিনি ক্ষমতাসীন হন। যেহেতু তিনি একটি রাজনৈতিক ব্যাকরণ বহির্ভূত সিপাহী বিপ্লবের মাধ্যমে নেতৃত্বের সংকটাপন্ন জাতির তাৎক্ষণিক নেতৃত্বে বরিত হন, সেজন্য খুব সঙ্গতভাবেই পরবর্তীকালে তিনি তার শাসন ব্যবস্থাকে ব্যারাক থেকে বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামরিক বাহিনীর ক্ষমতাকে এভাবে সৈনিক সাধারণ থেকে জনসাধারণে নিয়ে যাওয়ার এই প্রক্রিয়া বিভিন্ন বিশেষ্য বিশ্লেষণে বিভূষিত। যেমন, সামরিক বাহিনীর লোকেরা একে গণতন্ত্রায়ন বলেন, সামরিক বাহিনী বিরোধী লোকেরা বলেন সুশীল সমাজের সামরিকীকরণ, কেউ বা বলেন ক্ষমতা সুসংহতকরণ প্রক্রিয়া, রাজনৈতিক তাত্ত্বিকরা বলেন বেসামরিকীকরণ প্রক্রিয়া। বক্ষমান নিবন্ধে আমরা 1975 থেকে 1981 পর্যন্ত জিয়াউর রহমান অনুসৃত অনুরূপ নীতিমালার অনুশীলন পর্যালোচনা করে দেখব। একজন সামরিক শাসক বা শক্তিধর নেতা তার ক্ষমতাকে সুসংহত এবং নিরাপদ করার জন্য নানা ধরনের রণকৌশল প্রয়োগ করে থাকেন। যে সমাজ, যে সময়ে এবং পরিবেশে পরিস্থিতিতে ওই শাসক অবস্থান করেন তার রণকৌশল সেই নিরিখেই নির্ণীত হয়। আমরা আগেই বলেছি, গণ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্য দিয়েই জিয়াউর রহমান 1975-এর শেষ দিকে বাংলাদেশের শক্ত মানব বা অবিসংবেদিত নেতায় পরিণত হন। তার প্রাথমিক কর্তব্য হয়ে দাঁড়ায় বিশৃঙ্খল সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। অসীম সাহস, কঠিন ধৈর্য এবং প্রবল পরিশ্রমের মাধ্যমে তিনি ধ্বংসোন্মুখ সেনাবাহিনীকে রক্ষা করেন। তার এই কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। সৈনিক নেতা হিসেবে 7 নভেম্বর 75 থেকে 21 এপ্রিল 1977, জাতির নেতা হিসেবে 21 এপ্রিল 1977 থেকে 30 মে 1981, উপপ্রধান বা প্রধান সামরিক শাসক হিসেবে প্রাথমিক 18 মাস তিনি সেনাপ্রধান হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখেন। অবশ্য চূড়ান্ত বিশ্লেষণে 7 নভেম্বর 75 ক্ষমতা গ্রহণের দিন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনিই ছিলেন এই জাতির কর্ণধার। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর সৈনিক জিয়া সরাসরি রাজনৈতিক নেতা হিসেবে তার কার্যক্রম শুরু করেন। অবশ্য ইতোমধ্যে প্রেসিডেন্ট সায়েম দায়িত্ব পালনকালে জিয়া এবং তাঁর পরোক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সরকার রাজনীতির ভবিষ্যতের দ্বার উন্মোচনের জন্য কতিপয় কার্যব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় পরিষদ নির্বাচন। ওইসব কার্যব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্থানীয় পরিষদ নির্বাচন। ক্ষমতা গ্রহণের পরপরই প্রেসিডেন্ট সায়েম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হওয়ার জন্য সরকারের যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় তা কাটিয়ে ওঠার জন্য স্থানীয় পরিষদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। তাছাড়া জিয়া এবং তার নতুন সরকারের রাজনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষ্য এর সাথে ক্রিয়াশীল ছিল। 1977 সালের গোড়ার দিকে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এইসব নির্বাচন তৃণমূল পর্যায়ে হওয়ার কারণেই সবসময় বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। সেবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে তাৎপর্যপূর্ণ হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান। একটি পরিসংখ্যানে দেখা যায় এসব নির্বাচনের 77% পুরনো ধারার রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, 21% মধ্যপন্থী এবং মাত্র 1% বাম ধারার লোক নির্বাচিত হয়। ডানধারার এই বিপুল বিজয় জিয়াউর রহমানের পরবর্তী রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে মূল্যবান অবদান রাখে। পিপিআর 1975 সালের আগস্ট এবং নভেম্বরের ঘটনাবলীর প্রেক্ষিতে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সকল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ক্ষমতাসীন ব্যক্তিরা তথা সামরিক এলিটরা বুঝতে পারেন যে রাজনীতির দামাল ঘোড়া বেঁধে রাখা যাবে না, তাই তাঁরা ঘোড়ার নাকে লাগাম পরাবার চিন্তা করতে থাকেন। 1976 সালের 28 জুলাই সরকার একটি অধ্যাদেশ ঘোষণা করে। এটি পলিটিক্যাল পার্টি রেগুলেশন বা রাজনৈতিক দল বিধি, সংক্ষেপে পিপিআর বলে পরিচিতি অর্জন করে। বিধি অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক তৎপরতা পরিচালনায় আগ্রহী ব্যক্তিবর্গ প্রয়োজনীয় তথ্যাদি সহ নিবন্ধনের জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করবে। প্রায় 100 রাজনৈতিক দল অনুমতির জন্য দরখাস্ত করে। আওয়ামী লীগ সহ 72টি রাজনৈতিক দল অনুমোদন লাভ করে। 75-এর আগস্টের ঘটনাবলীর পরে আওয়ামী লীগ পুনরুজ্জীবনে পিপিআর ইতিবাচক ভূমিকা পালন করে। ঘরোয়া রাজনীতি।
পিপিআর এর অধীনে যেসব রাজনৈতিক দল অনুমোদন লাভ করে তারা সীমিত রাজনৈতিক তৎপরতার অনুমতি লাভ করে, তবে এই তৎপরতা কেবলমাত্র ঘরোয়া পর্যায়ে সীমিত থাকে। তখনও রাজনৈতিক তৎপরতার উপর সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করা হয়নি। ঘরোয়া রাজনীতি বা ইনডোর পলিটিক্সকে পূর্ণ রাজনৈতিক তৎপরতা শুরুর পূর্বাভাস বলে গণ্য করা হয়। ঘরোয়া রাজনীতি পর্যায়ে শাসক এবং বিরোধী পক্ষ উভয় ক্ষেত্রেই উৎসাহব্যঞ্জক রাজনৈতিক তৎপরতা শুরু করে। 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট আবু সাদত মোহাম্মদ সায়েম পদত্যাগ করলে জিয়াউর রহমান প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন। প্রেসিডেন্টের পদ গ্রহণের অব্যাহতির পরে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং গভীরতম অনুভূতির সাথে একাত্ম হয়ে এবং ইতপূর্বে গৃহীত কার্য ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে জিয়াউর রহমান শাসনতন্ত্রের মৌলিক নীতির ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেন। শাসনতন্ত্রের মূল পরিবর্তন। এক অধ্যাদেশের মাধ্যমে নিম্নোক্ত সংযোজন বিয়োজনের ঘোষণা দেওয়া হয়। 1. শাসনতন্ত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজিত হয়। 2. রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ পরিত্যাগ করা হয়। 3. আল্লাহর প্রতি গভীর আস্থা এবং সার্বিক বিশ্বাসের কথা ঘোষিত হয়। 4. সমাজতন্ত্র শব্দের গতানুগতিক তথা মার্ক্সবাদীয় ব্যাখ্যা বর্জন করা হয়। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার হিসাবে সমাজতন্ত্র নতুনভাবে ব্যাখ্যাত হয়। 5. নাগরিক পরিচিতির ক্ষেত্রে বাঙালি শব্দের পরিবর্তে বাংলাদেশি শব্দ গৃহীত হয়, অর্থাৎ ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে ভৌগোলিক জাতীয়তাবাদকে গ্রহণ করা হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এতে সন্তোষ প্রকাশ করে, যা পরবর্তী কার্যক্রমে প্রতিফলিত হয়। রাজনৈতিক তাত্ত্বিকরাও পরিবর্তনকে যৌক্তিক বলে ব্যাখ্যা করেন। গণভোট। এই শাসনতান্ত্রিক পরিবর্তন ও জিয়া গৃহীত অন্যান্য কার্য ব্যবস্থার উপর জনগণের সমর্থন আছে কিনা এটি যাচাইয়ের জন্য অন্যান্য সামরিক শাসকদের মতো একটি গণভোটের আয়োজন করা হয়। 1977 সালের 1 মে এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের ব্যালটপত্রে প্রশ্নাকারে উত্থাপিত হয় যে জিয়া এবং তার সরকারের গৃহীত কার্যক্রমের উপর আপনার আস্থা আছে কি না। হ্যাঁ না উত্তর দিতে বলা হয়। ফলাফলে দেখা যায় জিয়া 98.88% ভোট লাভ করেন। এই অবিশ্বাস্য পরিসংখ্যানের কারণ বিশ্লেষণ করতে গিয়ে একজন প্রবীণ ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মন্তব্য করেন যে জাতীয় পরিবেশ ও পরিস্থিতিতে জিয়া ব্যাপক আস্থা ভোট লাভ করেন এটা ছিল নিশ্চিত। রাজা যা বলে পরিষদ বলে তার শতগুণ। প্রবণতার কারণে অতি উৎসাহী আমলা, স্থানীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জিয়ার সমর্থকরা জিয়ার বিশ্বাসযোগ্য সমর্থনকে অবিশ্বাস্য পরিসংখ্যানে পরিণত করে। এই গণভোটে জিয়া ডান এবং বাম প্রায় সকল মহলের সমর্থন লাভ করেন। 19 দফা কর্মসূচি। গণভোটের ব্যাপক আস্থা লাভের পর রাজনীতি সম্পর্কে জিয়া আরও প্রত্যয়ী হয়ে ওঠেন। ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য বিবেচনা করে 1977 সালের 30 এপ্রিল 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিতে মুক্ত অর্থনীতি, বিরাষ্ট্রীয়করণ, গ্রাম উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, স্বনির্ভরতা অর্জন, খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা বিস্ফোরণ রোধের মতো জনপ্রিয় কর্মসূচি ঘোষিত হয়। রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রয়াস জাগদল। প্রেসিডেন্ট জিয়া গণভোটে ব্যাপক আস্থা লাভ করার পরেও দ্বিধান্বিত ছিলেন যে তিনি কি নতুন রাজনৈতিক দল গঠন করবেন নাকি পুরনো কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন। জিয়া ক্রমশই জনতার কাতারে সামিল হতে আগ্রহী ছিলেন এবং সেনাবাহিনীকে পেশাগত অবস্থানে ফিরিয়ে নিতে চাচ্ছিলেন। একটি কার্যকর রাজনৈতিক দল গড়বার জন্য মেজর জেনারেল নুরুল ইসলাম শিশুকে দায়িত্ব দেওয়া হয়। ডান বাম নির্বিশেষে সকল রাজনৈতিক যোগাযোগ শেষে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে একটি রাজনৈতিক দল দাঁড় করানো হয়। খ্যাতিমান চিকিৎসক, রাজনীতিবিদ অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী দলটির নাম দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে জাগদল। প্রেসিডেন্ট জিয়া সরাসরি যোগদান না করে আরও রাজনৈতিক পরিপক্ক পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকেন। মূলত জাগদল ছিল একটি পরীক্ষামূলক পদক্ষেপ। এর মাধ্যমে শাসক পক্ষের অনুকূলে জনমত গঠনের চেষ্টা করা হয়। জাগদল গঠনে জিয়া বিরোধী শিবিরও সক্রিয় হয়ে ওঠে। উভয় পক্ষের এই প্রাক প্রস্তুতি লগ্নে অনুকূল পরিবেশ ভেবে জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা। 1978 সালের 3রা জুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে ঘোষিত হয়। এই নির্বাচনী ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সমীকরণ ঘটে। ডান বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো রীতিমতো দুই পক্ষে ভাগ হয়ে যায়।
বিশেষ করে সনাতনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তথা ধর্মনিরপেক্ষ এবং মুসলিম লীগ তথা ইসলামী দলগুলোর মধ্যে জোট এবং পাল্টা জোট গঠনের তৎপরতা পরিদৃষ্ট হয়। কষ্টকর সাংগঠনিক ক্রিয়া প্রক্রিয়ার পর প্রেসিডেন্ট জিয়া বিভিন্ন ধারার একটি সমন্বিত রূপ দিতে সক্ষম হন। জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ওই সমন্বিত প্রয়াসের প্রকাশ ঘটে। জাতীয়তাবাদী ফ্রন্টের শরিক দলগুলো ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি, মুসলিম লীগ, ইউনাইটেড পিপলস পার্টি, লেবার পার্টি, তফসিলি ফাউন্ডেশন। প্রেসিডেন্ট জিয়া জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী ঘোষিত হন। ফ্রন্টের বাইরে থেকে সাবেক জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং পিডিপি সমন্বয়ে গঠিত ইসলামী ডেমোক্রেটিক লীগ প্রেসিডেন্ট জিয়াকে সমর্থন দেয়। তোয়াহার নেতৃত্বাধীন সাম্যবাদী দল এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ইত্যাদি পিকিংপন্থী বলে পরিচিত রাজনৈতিক দলও জিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। বামধারার বিশিষ্ট সাংবাদিক, হলিডে সম্পাদক AZM এনায়েতুল্লাহ খান জিয়ার বিজয়ের জন্য কঠোর পরিশ্রম করেন। জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ প্রথম দিকে সামরিক শাসনের অধীনে কোনো নির্বাচনে যেতে অস্বীকার করলেও পরবর্তীকালে শাসক গোষ্ঠীর সাথে গোপন সমঝোতার ভিত্তিতে পরোক্ষভাবে জিয়াকে সমর্থন দেয়। অপরদিকে জিয়া তথা সামরিক শাসন বিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল MAG ওসমানীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। তারা গণ ঐক্য জোট নামে মোটামুটি বাম ধারার একটি শক্তিশালী জোট গঠনে সক্ষম হয়। গণ ঐক্য জোটের শরিক দলগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ গণ আজাদি লীগ, জাতীয় জনতা পার্টি, পিপলস লীগ। নির্বাচনের সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি CPB নিষিদ্ধ থাকায় এটি আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়নি, তবে পরোক্ষভাবে তারা জোটকে সর্বতোভাবে সহযোগিতা করে। নির্বাচনী ফলাফল। সামরিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ক্ষমতাকে নৈতিক এবং আইনগত ভিত্তি দেবার উদ্দেশ্যেই সাধারণত নির্বাচন পরিচালিত হয়। বার্মার জেনারেল নেড ইন, ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং বাংলাদেশের জেনারেল জিয়াউর রহমান একই উদ্দেশ্যে নির্বাচন পরিচালনা করেছেন। বাংলাদেশে জিয়াউর রহমানের এই নির্বাচনটি একটু ভিন্নধর্মী ছিল একটি কারণে, যে অন্যত্র সকল ক্ষেত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মৌলিক গণতন্ত্র ধরনের কৌশল অবলম্বন করা হলেও জিয়া তা করেননি। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অত্যন্ত খোলামেলা পরিবেশে গ্রহণযোগ্যভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল 3,84,86,247 জন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক 53.59% ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে জিয়া 76.67% এবং আওয়ামী লীগ 21.70 ভোট লাভ করে। বাকি 1.63% ভোট অন্যান্য প্রার্থীরা লাভ করেন। জিয়ার নির্বাচনী বিজয়ের কারণ হিসাবে একটি তথ্যমূলক পর্যবেক্ষণে বলা হয়, The objective situation then prevailing was much more favorable for General Zia than for General Osmani. বেসামরিক প্রাধান্যে মন্ত্রিসভা। নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া আনুষ্ঠানিক বৈধতা অর্জন করেন এবং বেসামরিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ সময় অতিক্রম করেন। নবগঠিত জিয়া ক্যাবিনেটের পেশাগত অবস্থান ছিল নিম্নরূপ: রাজনৈতিক নেতা 13 জন, ভাসানী ন্যাপ 3 জন, মুসলিম লীগ 2 জন, ইউপিপি 2 জন, তফসিলি ফেডারেশন 1 জন, অন্যান্য 5 জন, টেকনোক্র্যাট 8 জন, সামরিক ব্যক্তিত্ব 6 জন, বেসামরিক ব্যক্তিত্ব 2 জন, সর্বমোট 29 জন। ইতিপূর্বে গঠিত দুটি উপদেষ্টা পরিষদে সামরিক, বেসামরিক আমলা ও টেকনোক্র্যাটদের প্রাধান্য ছিল। বেসামরিক ব্যক্তিদের প্রাধান্য শুধুমাত্র ক্যাবিনেটের নয়, প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের অন্যত্র অনুভূত হয়। সামরিক আদালতগুলো গুটিয়ে নেওয়া হয়। সচিবালয়, কর্পোরেশন এবং অন্যান্য ক্ষেত্রেও বেসামরিক লোকদের অধিকতর অবস্থান সুদৃঢ় হয়। অবশ্য সামরিক বাহিনীর যেসব লোকজন পুলিশ বাহিনী সহ অন্যত্র আত্মস্থ করা হয় তাদের প্রত্যাহার করা হয়নি। অবশেষে সামরিক আইনও প্রত্যাহার করা হয়। বিএনপি গঠন। একটি সফল প্রেসিডেন্ট নির্বাচনের পর জিয়া নিজ রাজনৈতিক ভিত্তিকে সুসংহত, সমন্বিত এবং আরও ব্যাপকতর করার জন্য একটি একক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ফ্রন্ট যে রাজনৈতিক ক্ষমতায়নের জন্য যথেষ্ট নয়, অতীতের যুক্ত ফ্রন্টের ইতিহাস থেকে সেই শিক্ষা তিনি গ্রহণ করেন। প্রেসিডেন্ট জিয়া যে ফ্রন্টের মাধ্যমে বিজয়ী হয়েছেন, সেই ফ্রন্টকেই একটি রাজনৈতিক দলের রূপ দিতে অগ্রসর হন।
সংসদীয় নির্বাচনের আগাম ঘোষণা এইসব রাজনৈতিক দলকে জিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ হতে সহায়তা করে। জিয়া আরও অনুভব করেন, বিরুদ্ধবাদীদের ক্রমবর্ধমান শক্তি এবং আদর্শগত ঐক্যের কাছে তার অনুপ্রেরণার ইতিপূর্বে সৃষ্ট জাগদল অথবা ফ্রন্ট কোনোটিই টেকসই নয়। ছোটোখাটো বিরোধিতা বাদে একরকম সহজেই জিয়া ফ্রন্টকে পার্টিতে রূপান্তরিত করতে সক্ষম হন। জাগদল এবং ফ্রন্টের অন্যান্য শরিক দল কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক ও পেশাগত ব্যক্তিত্ব নবগঠিত রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণে দেখা যায়, রাইট ফ্রম দ্য লেফট অ্যান্ড লেফট ফ্রম দ্য রাইট বিএনপিতে এই ধরনের মধ্যপন্থী রাজনৈতিক এলিটদের বিপুল সমাবেশ ঘটে। এতে জিয়াউর রহমানের মননের কাছাকাছি অবস্থান অর্জিত হয়। অর্থাৎ জিয়ার পক্ষে একটি সেন্ট্রিস্ট ভূমিকা নেওয়া সহজ হয়ে দাঁড়ায়। এভাবে 1978 সালের 1 সেপ্টেম্বর ঘোষিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। প্রফেসর তালুকদার মনিরুজ্জামান বিএনপিকে তুলনা করেছেন তুরস্কের পিপলস রিপাবলিকান পার্টি, মেক্সিকান ন্যাশনাল রেভলিউশনারি পার্টি, দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক দল, ফিলিপাইনের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সাথে। বলা বাহুল্য, সবগুলো রাজনৈতিক দলের গঠন তথা উৎসভূমি কম বেশি একই রকমের। জিয়াউর রহমান বিএনপি এর মাধ্যমে জনগণকে সংগঠিতকরণ, পরিচালনা এবং জনমত সংগ্রহে ব্রতী হন। সংসদীয় নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ব্যক্তি জিয়া শাসনের বৈধতা অর্জন করেন। যে কোনো সামরিক শাসকের মতো স্থানীয় নির্বাচন, গণভোট, জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল গঠন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কর্তৃপক্ষ বেসামরিকীকরণ প্রক্রিয়ায় প্রান্তসীমায় উপনীত হয়, কিন্তু তখনও একটি কার্যকর রাজনৈতিক প্রতিষ্ঠান গড়া হয়নি। 75-এর রাজনৈতিক ঘটনাবলীর মধ্য দিয়ে যে জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে তা আর পুনরুজ্জীবিত হয়নি। জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের এ সমন্বিত ফোরামটির সংগঠন জিয়া এবং তার সহযোগীদের জন্য অনিবার্য ছিল। প্রায় 4 বছরের দূরদৃষ্টি রাজনৈতিক কার্যক্রমের পর একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির আত্মপ্রকাশের পর জিয়াউর রহমান জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। 33 দিনে দ্য পলিটিক্যাল সিচুয়েশন অ্যাপিয়ার টু হ্যাভ স্টেবিলাইজড সাবস্ট্যান্সিয়ালি। সংসদীয় নির্বাচনের সকল দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জিয়া চেষ্টিত হন। এই সময় সামরিক শাসক বিরোধী আন্দোলনও দানা বেঁধে ওঠে। প্রকাশ্য ও গোপনে কষ্টকর রাজনীতির অনুশীলনের পর 3 বার তারিখ পিছানোর পর নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা সম্ভব হয়। সরকার বিরোধী পক্ষের 3টি দাবি: সামরিক আইন প্রত্যাহার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সকল রাজবন্দীদের মুক্তি। দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়া হয়। সংসদের প্রথম অধিবেশনেই সামরিক আইন প্রত্যাহারের নিশ্চয়তা দেওয়া হয়। প্রায় সকল রাজনৈতিক দলই আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ এবং জেনারেল ওসমানের জনতা পার্টি এই নির্বাচনকে সামরিক শাসন বৈধকরণ প্রক্রিয়া বলে অভিহিত করে তারা এই নির্বাচন বর্জন করে। নির্বাচনের ফলাফল ছিল নিম্নরূপ: বিএনপি 41.2% ভোট, আওয়ামী লীগ মালেক 14.4%, মুসলিম লীগ নেই, আইডিএল 10%, জাসদ 4.9%, আওয়ামী লীগ মিজান 2.8%, অন্যান্য 1.7%, স্বতন্ত্র 12.9%। সূত্র নির্বাচন কমিশন। এই নির্বাচনে 50.94% লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনের অব্যাহতির পরে 17 জন স্বতন্ত্র এমপি এর 10 জন বিএনপিতে যোগদান করেন। একজন গবেষক মন্তব্য করেন যে দ্য ম্যাসিভ ভিক্টোরি অফ দ্য বিএনপি আন্ডারলাইন্ড দ্য কন্টিনিউড কনফিডেন্স অফ দ্য রিপাবলিক ইন দ্য লিডারশিপ অফ প্রেসিডেন্ট জিয়া, দ্য সোলজার টার্নড পলিটিশিয়ান। মাত্র 5 মাস বয়সী বিএনপির জন্য এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ বিজয়। জিয়ার এই বিজয়ের কারণ হিসেবে 5টি বিষয়কে চিহ্নিত করা যায়। 1. আমলাতন্ত্রের নিঃশর্ত সমর্থন এবং জনসমর্থন সংগ্রহে আন্তরিক সহযোগিতা। 2. নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলিষ্ঠ ভূমিকা। 3. মধ্য এবং ডান তথা ইসলামপন্থীদের সমর্থন। 4. সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমসমূহের প্রচারণা। 5. বিরাজমান পরিস্থিতিতে নেতৃত্বের সংকট। তবে অংশগ্রহণকারী প্রায় সকল বিরোধী দল নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং সন্ত্রাসের অভিযোগ আনয়ন করেন। কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের অভিযোগের সত্যতা থাকতে পারে, তবে ব্যাপক কারচুপি বিএনপি এর সার্বিক বিজয়ের কারণ ছিল না। ইতোপূর্বে তা বলা হয়েছে।
৭৫ পরবর্তী সময়ে জিয়া ও তার অনুগামীরা জনচিত্ত জয় করার জন্য বেশ কিছু মনস্তাত্ত্বিক ও উন্নয়নমূলক কার্যব্যবস্থা গ্রহণ করে। ওইসব কার্যব্যবস্থা সাধারণ মানুষের মন জয় করে। ১৯৭৯ সালের সংসদীয় নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান তাঁর বেসামরিকীকরণ প্রক্রিয়ার সমাপ্তির পর্যায়ে পৌঁছান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সামরিক আইন প্রত্যাহার করা হয়। দেশ বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী ও সংশ্লিষ্ট গবেষকরা জিয়ার এই তড়িৎ বেসামরিকীকরণ প্রক্রিয়াকে স্বাগত জানান। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বি ঘোষাল মন্তব্য করেন, হি উইথড্র মার্শাল ল, civilized the government, set in nation a parliament allowed open political activities and become a civilian himself. পপুলিস্ট প্রোগ্রাম। জিয়াউর রহমান শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াকে তার বেসামরিকীকরণ বা ক্রমাগত ক্ষমতা সুসংহতকরণের ক্ষেত্রে ব্যবহার করেছেন বললে আর একটি সত্য অস্বীকার করা হবে। আর সেই বাড়তি সত্যটি হলো তার কিছু পপুলিস্ট প্রোগ্রাম ছিল। এই সব পপুলিস্ট প্রোগ্রামকে তিনি সফলতা ও প্রাতিষ্ঠানিকতা প্রদান করেন। কর্মসূচিগুলো জনগণের শাশ্বত বিশ্বাস, জীবনবোধ ও আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করায় জিয়া সাধারণ মানুষের মনের মণিকোঠায় নিজ স্থান করে নেন। জনপ্রিয় এসব কর্মসূচিগুলোর সংক্ষিপ্ত সার নিচে পরিবেশিত হলো। ক, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ যে একটি জনপরিচিতি সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল, পণ্ডিত ও গবেষকরা সেই বিষয়ে মোটামুটি একমত। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনমত ইতোপূর্বেই শাসকদের থেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করে। চিরায়ত আদর্শ, মুক্তিযুদ্ধ এবং ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে জিয়াউর রহমান এই মানচিত্রের অধিবাসীদের একটি নতুন পরিচয় দেওয়ার চেষ্টা করেন। সেই পরিচয় হলো, আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। জিয়াউর রহমানের নিজস্ব লেখনীতে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল উপাদান 11টি: জনগণ, ভূখণ্ড, ভাষা, ধর্ম, স্বাবলম্বী অর্থনীতি, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বহিঃসূত্রভীতি, জনগণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, পৃথক সত্তার অনুভূতি। জিয়াউর রহমান এইসব বৈশিষ্ট্যের মধ্য দিয়ে দুই বিপরীতমুখী চরমপন্থী জাতীয়তাবাদ অর্থাৎ বাঙালি ও মুসলিম জাতিসত্তার উভয়ের মিশ্রণ ও সমন্বয়ে মধ্যপন্থী একটি গ্রহণযোগ্য বক্তব্য উপস্থাপন করেন। মৌলবাদ ও উগ্র বাম দুটোর মাঝামাঝি হওয়ায় জনগণ বিপুল উৎসাহে উদ্দীপনার সাথে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে। বাংলাদেশের জনগণ ধর্মভীরু, কিন্তু মোল্লাতন্ত্রে বিশ্বাস করে না। আবার ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকেও মেনে নিতে চায় না। এ ভূখণ্ডের এই অনুভূতি জিয়াউর রহমান যতটা সার্থকভাবে বুঝতে পেরেছিলেন, অন্য কোনো নেতা তেমন করে বুঝতে পারেননি। বিগত কয়েকটি নির্বাচনে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতি জনগণের সমর্থন প্রমাণ করে যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রাতিষ্ঠানিকতা অর্জন করেছিল। এমনকি 96 নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের অন্যতম কারণ ছিল ধর্মনিরপেক্ষতার মোড়কে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনাকে গ্রহণ করে রাজনৈতিক প্রচারণা চালানো। স্বনির্ভর আন্দোলন। ক্ষমতা লাভের পর থেকেই স্বনির্ভরতার আহ্বান ছিল জিয়াউর রহমানের বুনিয়াদী কর্মসূচি। পরবর্তীকালে 19 দফা কর্মসূচি ও বিএনপি এর ম্যানিফেস্টোতে অত্যন্ত গুরুত্ব সহকারে স্বনির্ভরতার কথা উপস্থাপিত হয়। নির্বাচন পরবর্তীকালে জিয়া একে আন্দোলন কর্মসূচি হিসাবে গ্রহণ করেন। সমগ্র রাষ্ট্রযন্ত্রকে এই স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবাকে স্বনির্ভরতা আন্দোলনের প্রধান প্রতিপাদ্য বিষয় বলে গণ্য করা হয়। কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই সর্বস্তরের জনসাধারণকে খাল খনন, গ্রাম উন্নয়ন ও রাস্তাঘাট ইত্যাদি নির্মাণে উদ্বুদ্ধ করাই ছিল স্বনির্ভরতা আন্দোলনের মূল লক্ষ্য। 1975 সালের শেষের দিকে যশোরের উলসি গ্রাম থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। জিয়াউর রহমান অসংখ্য জনসভা, পায়ে চলা জনসংযোগ এবং প্রচারের মাধ্যমে জাতিকে স্বনির্ভরতা অর্জনের পথে পরিচালিত করেন। স্বনির্ভরতা আন্দোলনের সাথে জিয়াউর রহমান আরও যেসব বিষয় সম্পৃক্ত করেন সেগুলো হলো কৃষি, সেচ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ, বিদ্যুতায়ন, স্বাস্থ্য রক্ষা, পরিবার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা। বাংলাদেশের 68,000 গ্রামকে তিনি একটি পৃথক ইউনিট হিসেবে দেখতে চেয়েছিলেন। খাদ্য উৎপাদন দ্বিগুণকরণ। খাদ্যের স্বাবলম্বী হওয়ার বিষয়টিকে জিয়াউর রহমান জাতীয় নীতি হিসেবে গ্রহণ করেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করাকে তিনি স্বনির্ভরতা অর্জনের প্রথম এবং প্রধান সোপান হিসেবে বর্ণনা করেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার সাথে তিনি খাল খননের মাধ্যমে জমিতে পানি সরবরাহ নিশ্চিতকরণ, পতিত জমির ব্যবহার, একই জমিতে বারবার রকমারি ফসল ফলানো, স্বল্প সময়ে ফসল উৎপাদনের উপায় উদ্ভাবন, সমবায় ব্যবস্থা জোরদারকরণ, সার আমদানি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
1979 সালের নভেম্বর মাসে তিনি এটিকে বিপ্লবের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন। এসব কার্যক্রমের ফলে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে অনেকটা এগিয়ে যায়। জিয়া তথা সরকার গৃহীত এই কর্মসূচি দেশে বিদেশে প্রশংসিত হয়। খাল খনন কর্মসূচি। বাংলাদেশ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের উর্বরতম অংশ হওয়া সত্ত্বেও শুকনো মৌসুমে মাত্র 10% জমিতে ফসল ফলানো সম্ভব হয়। নদীগুলো পলিমাটি ভরাট ও জমিতে পানি নেয়ার পর্যাপ্ত খাল না থাকার কারণেই এমন হয়। আর একটি পরিসংখ্যানে বলা হয় শুধুমাত্র পানি সেচের অভাবে 60% জমিতে বৎসরে শুধুমাত্র একবার খাদ্যশস্য উৎপাদিত হয়। জিয়াউর রহমান এই অসুবিধা দূর করার জন্য ব্যাপক খাল খননের মাধ্যমে যতটা সম্ভব বেশি জমিতে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। প্রাথমিক পর্যায়ে 500 মাইল খাল খননের জন্য 103টি প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে প্রকল্প সংখ্যা 250 বৃদ্ধি পায় এবং 900 মাইল খাল খনন করা হয়। 1980 সালে খাল খননের লক্ষ্যে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। জিয়ার মৃত্যুর পর সে উৎসাহে স্থায়ী ভাটার সৃষ্টি হয়। গণশিক্ষা কর্মসূচি। স্বনির্ভরতার লক্ষ্য অর্জনের পরিপূরক হিসাবে গণসাক্ষরতা কর্মসূচি ঘোষিত হয়। 1980 সালের 21শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের চেতনাকে সামনে রেখে এই কর্মসূচি ঘোষিত হয়। 85 সালের মধ্যে শিক্ষার হার 28% থেকে 80% উন্নতিকরণের কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রাম এলাকার বিপুল নিরক্ষর জনগোষ্ঠীকে অক্ষরজ্ঞান দান করার সঙ্গে স্বেচ্ছাসেবক দল গঠন, ইউনিয়ন পরিষদ ও ভিলেজ ডিফেন্স পার্টিকে কাজে লাগানো, এমনকি মাধ্যমিক পর্যায়ে একটি পরীক্ষার ব্যবস্থারও অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণের সঙ্গে পুরস্কার ঘোষিত হয়। সরকারি হিসেবে বলা হয় ওই সময় 27 লক্ষ লোককে পড়তে ও লিখতে শেখানো হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ। জিয়াউর রহমান জনসংখ্যা বৃদ্ধির সমূহ বিপদ অনুধাবন করে এটিকে জাতির 1 নম্বর সমস্যা বলে চিহ্নিত করেন। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা চিন্তা না করে জিয়াউর রহমান প্রকাশ্যে জনসভায় ও গণমাধ্যমে জনসংখ্যা বিস্ফোরণ প্রতিরোধের আহ্বান জানান। তিনি জনসংখ্যা বৃদ্ধির বিপদ সম্পর্কে অব্যাহতভাবে সতর্ক করতে থাকেন। জিয়া জনসংখ্যা বৃদ্ধির হার 3% থেকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য পরিকল্পনা করেন। জনসংখ্যা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তার সময়ই এক ছেলে এক মেয়ে ধারণা নীতি ও আদর্শ হিসেবে প্রচারিত হয়। এছাড়া বিলম্ব বিবাহ, একাধিক বিবাহ নিরুৎসাহিতকরণ, গণমাধ্যমের ব্যাপক পরিবার পরিকল্পনা বিভাগের সম্প্রসারণ ও ব্যয় বৃদ্ধি ঘটে। এসব কার্যক্রমের ফলে জনসংখ্যা বৃদ্ধি 3% থেকে জিয়ার শাসন শেষে বছরে 2.8 ভাগে নেমে আসে। গ্রাম সরকার। কেন্দ্রীয়ভাবে ক্ষমতা সুসংহত করার পর জিয়া এবং তার সরকার তৃণমূল পর্যায়ে তার সমর্থনের ভিত্তি শক্ত ও স্থায়ী করার পদক্ষেপ নেন। রাজনৈতিক প্রয়োজন এবং উন্নয়নের সুফল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় শাসন কাঠামোর পুনর্গঠন অনিবার্য ছিল। সর্বনিম্ন প্রশাসক ইউনিট, গ্রামকে আইন ও প্রশাসনিক দিক দিয়ে স্বতন্ত্র এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গ্রাম সরকার নামে 68,000 গ্রামের প্রশাসনিক পুনর্বিন্যাসের পদক্ষেপ গ্রহণ করা হয়। এই গ্রামীণ সরকারকে কৃষি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, সমবায় এবং অন্যান্য বিধিবদ্ধ দায়িত্ব বন্টনের পরিকল্পনা নেওয়া হয়। স্বনির্ভর ধারণাকে জনপ্রিয় এবং প্রাতিষ্ঠানিক করার উদ্দেশ্যে গ্রাম সরকার নামের পূর্বে স্বনির্ভর শব্দটি সংযোগ করা হয়। স্থানীয় পর্যায়ের নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় সমস্যার স্থানীয় এবং তাৎক্ষণিক সমাধানও গ্রাম সরকারের অন্যতম উদ্দেশ্য ছিল। 1980 সালের 30শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রাম সরকার উদ্বোধনের 3 সপ্তাহ পর বাংলাদেশ সরকারের এক অতিরিক্ত গেজেটে গ্রাম সরকারের সাংবিধানিক এবং প্রশাসনিক অবস্থান ব্যাখ্যা করা হয়। থানা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাকে গ্রাম সরকারের পার্লামেন্ট, গ্রাম সভা গঠন ও তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। একজন গ্রাম প্রধান এবং 2 জন মহিলা সহ মোট 11 জন নিয়ে গ্রাম সরকার গঠনের বিধান রাখা হয়। এর মেয়াদ 3 বছর হবে বলে ঘোষণা করা হয়। অবশেষে 1980 সালের 21শে জুন জাতীয় সংসদে গ্রাম সরকার বিল উত্থাপিত এবং পাশ হওয়ার মধ্য দিয়ে গ্রাম সরকার গঠনের সর্বশেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগে থেকেই দেশে কার্যকর ইউনিয়ন পরিষদ এবং নবপ্রতিষ্ঠিত গ্রাম সরকারের আইনগত ও আর্থিক সীমা অবস্থান নিয়ে বৈধতা, বিভ্রান্তি এবং গুরুতর সমস্যার সৃষ্টি হয়। গ্রাম সরকার ব্যবস্থা এইসব অসুবিধা দূর করে একটি স্বচ্ছ রূপ নেওয়ার আগেই 1982 সালের জুলাই মাসে এরশাদ সরকার এর বিলুপ্তি ঘোষণা করে। যুব কমপ্লেক্স।
1978 সালের এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশের মোট জনসংখ্যার 22% হচ্ছে যুবক। তাদের বয়স 15 থেকে 22 বছর। হতাশা, সন্ত্রাস ও বেকারত্ব আক্রান্ত ওই বিপুল জনগোষ্ঠীকে জিয়াউর রহমান নতুন আশা আকাঙ্ক্ষা ও দায়িত্ববোধে উদ্দীপ্ত করতে চাইলেন। তিনি চাইলেন যুব সমাজ চলমান সামাজিক আন্দোলন ও উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে বিকশিত হোক। 1977 সালের 18 এবং 19 ফেব্রুয়ারি ঢাকার শেরেবাংলা নগরে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। 1978 সালে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। এর পাশাপাশি জাতীয় যুব সংস্থাও গঠিত হয়। জিয়া ঘোষিত ওইসব মহৎ উদ্দেশ্যাবলী নিয়ে গ্রামে গ্রামে গঠিত হয় যুব কমপ্লেক্স। উদ্দেশ্য দুর্নীতি, কালোবাজারি, স্বজনপ্রীতি নিরোধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ও বিপণন ব্যবস্থা জোরদারকরণ। আয়ের বৈধ উৎস হিসেবে হাটবাজার ও ফেরি ইত্যাদি ইজারা দেওয়া হয় এইসব যুব কমপ্লেক্সকে। যে মহৎ উদ্দেশ্যাবলী নিয়ে গঠিত এই যুব কমপ্লেক্স, অত্যন্ত দুঃখের বিষয়, কাজ হয় তার উল্টো। জিয়াউর রহমানের মহৎ উদ্দেশ্যাবলী ব্যর্থ হয়। গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি। গ্রাম দেশে প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা সবসময় অবহেলিত ছিল। আনসার বা স্বেচ্ছাসেবক ধরনের একটি অকার্যকর কাঠামো অবশিষ্ট ছিল। জিয়াউর রহমানের ভাষায়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গ্রামের মানুষের অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্যই সৃষ্টি হয় ভিডিপি। 1976 সালে দেশে যখন নিয়ম শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে, তখন সম্পূর্ণ স্বেচ্ছামূলক সেবা গ্রহণের মাধ্যমে এটি সংগঠিত হয়। বিপুল সংখ্যক লোককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। সরকারি দাবি মোতাবেক 3,40,000 লোককে প্রশিক্ষণ দেওয়া হয়। ভিডিপি পুলিশ এবং গ্রামীণ মানুষের মাঝে সংযোগের কাজ করেছিল। জিয়া সরকারের স্থানীয় পর্যায়ের যে কোনো সংগঠন থেকে ভিডিপি এর সফলতা উল্লেখযোগ্য ছিল। সম্ভবত সেই কারণেই অন্যান্য প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটলেও ভিডিপি শুধুমাত্র তার অস্তিত্বই বজায় রাখেনি, বরং পরবর্তীতে সরকারগুলোর আমলে এটি আরও সমৃদ্ধি অর্জন করে। উপসংহার: জিয়াউর রহমান একটি সামরিক শাসনকে মোটামুটি বেসামরিক ব্যবস্থায় রূপান্তরিত করেন। 1975 থেকে উত্থিত রাজনৈতিক সংকট ও সীমাবদ্ধতা এই বেসামরিকীকরণ প্রক্রিয়ার অনুকূলে ছিল না। বিস্ময়ের ব্যাপার, সামরিক কর্তৃপক্ষ যখন 1977 সালে নির্বাচনী ঘোষণা দেন, তখন বর্ষিয়ান জননেতা মাওলানা ভাসানী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি অনুকূল নয় বলে নির্বাচনের বিরোধিতা করেন। কিন্তু জিয়াউর রহমান এবং তার অনুগামীরা তুলনামূলকভাবে দ্রুততর সময়ে এই বেসামরিকীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখেন। অথচ সামরিক আইনের মাধ্যমে আরও কয়েক বছর নির্বিঘ্নে শাসনদণ্ড পরিচালনা করা তাদের জন্য কষ্টকর ছিল না। সামরিক শাসকদের বেসামরিক পর্যায়ে উত্তরণের ক্ষেত্রে সনাতন বিতর্ক এই যে সামরিক বাহিনীর বেসামরিকীকরণ নয়, বেসামরিক ব্যবস্থাকে বরং সামরিকীকরণ করেন। বিতর্কটি অহেতুক নয়। প্রকৃতি ও বৈশিষ্ট্যগতভাবে সামরিক বাহিনী স্বাভাবিক শাসক না হওয়ার কারণে এই বিতর্কের সূত্রপাত। তবে মনে রাখতে হবে, কোনো দেশ বা সরকারি সামরিক বাহিনী শূন্য বা সামরিক বাহিনী নিরঙ্কুশ প্রভাবমুক্ত নয়। অতি উন্নত বিশ্বেরও পররাষ্ট্রনীতি নির্ধারণ ও বহির্বাণিজ্য পরিচালনায় সামরিক বাহিনীর পরামর্শ সাদরে গৃহীত হয়। বাংলাদেশের মতো অনুন্নত দেশে, যে দেশটি আবার সামরিক শাসকের কবলে নিপতিত, সে দেশের সম্পূর্ণ বেসামরিকীকরণ কাম্য হলেও সম্ভব নয়। তাছাড়া উন্নত সিভিল সোসাইটিতে বেসামরিক কর্তৃত্বের আওতায় কোনো কোনো ক্ষেত্রে সামরিক আমলাদের নিযুক্তি এবং অবস্থান প্রথাগত এবং আইনানুগভাবেই বিবেচিত হয়ে আসছে। জিয়াউর রহমান যখন সামরিক আইন প্রত্যাহার করেন, তখন সম্ভাব্য সকল জায়গা থেকে সেনাবাহিনী প্রত্যাহত হয়। খুব অল্প সংখ্যক অবস্থানেই সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অথবা আত্মীকৃত লোকেরা অবস্থান করতে থাকে। জিয়াউর রহমানের বড় কৃতিত্ব পুনরায় বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন। রাজনৈতিক নেতৃত্ব চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে একদলীয় শাসন তথা বাকশাল কায়েম করেছিল, সামরিক বাহিনী তা অব্যাহত রাখলে ওই রাজনৈতিক নেতাদের তেমন কিছু বলার ছিল না। কিন্তু সমাজের আশা আকাঙ্ক্ষা ও অন্তর্নিহিত শক্তির প্রতি জিয়ার সতত স্বীকৃতির ফলেই দেশে আবার বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠিত হয়। দেশ ও বিদেশের তাত্ত্বিকরা তৃতীয় বিশ্বের এই দেশে নিপাতনে সিদ্ধ একটি ঘটনাকে অকপটে স্বীকার করেন। একজন সামরিক শাসক যতই রণকৌশল আটুন না কেন, বৈধতা এবং বেসামরিকীকরণের সফল হওয়া হয়তো অসম্ভব নয়। আইয়ুব অথবা এরশাদ এর প্রকৃষ্ট প্রমাণ। এই ক্ষেত্রে জিয়াউর রহমান একটি ব্যতিক্রম। রাষ্ট্রবিজ্ঞানীরা স্বীকার করেন যে জিয়াউর রহমান গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কাম্য বৈধতা অর্জন করেছিলেন। আসলে কি জিয়াউর রহমান বৈধতা অর্জন করেছিলেন? বেসামরিকীকরণে সফল হয়েছিলেন? সফল অথবা ব্যর্থতার মাপকাঠিতে জিয়াউর রহমানের সময়কাল
এবং পরবর্তী রাজনৈতিক ধারাবাহিকতার মাঝেই এর উত্তর খুঁজে নিতে হবে। জিয়াউর রহমানের জীবদ্দশায় অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে তার দল রাজনৈতিক বিজয় অর্জন করেছিল, বিশেষত প্রেসিডেন্ট নির্বাচন ৭৮ এবং জাতীয় সংসদ নির্বাচন ৭৯ এই গ্রহণযোগ্যতার বড় প্রমাণ। নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানের হ্রাস বৃদ্ধি বা অতিরঞ্জন ঘটলেও তার প্রতি জনগণের সার্বিক সমর্থন ব্যাপক ছিল। জিয়াউর রহমানের মৃত্যু এবং তার প্রতি সতত সহানুভূতি জিয়ার উত্তরাধিকারী হিসেবে প্রথমত বিচারপতি সাত্তারের বিপুল বিজয়, পরবর্তীকালে একাদশ সময়ান্তরে জিয়া সহধর্মিনীর আকস্মিক বিজয় রাজনৈতিক পরিমণ্ডলকে হতবাক করে দেয়। এসব ঘটনাবলীর মাধ্যমে প্রমাণিত হয়েছে জীবিত জিয়াউর রহমানের চেয়ে মৃত জিয়াউর রহমান অনেক শক্তিশালী। সেনা ছাউনি থেকে বেরিয়ে আসার কারণে রাজনৈতিক বৈধতা দিতে যারা জিয়ার বিরোধিতা করেছেন তারা দেখতে পাচ্ছেন এখনও লক্ষ লক্ষ জনচিত্তে আবেগ এবং আশার প্রতীক হিসেবে, দেশপ্রেম ও উন্নয়নের ধারক হিসেবে, আদর্শ ও উত্থানের প্রতিভূ হিসাবে জিয়া রাজনৈতিক আকাশে স্বমহিমায় উজ্জ্বল। সৈনিক রাজনীতিবিদ হিসেবে বৈধতার সংকট কাটিয়ে একটি পথ পরিক্রমা অবশেষে তিনি গোটা জাতিকে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পথ তৈরি করে গেছেন।